নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অডিও বুক স্টোরিতে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং গল্পগুলি শেষ পর্যন্ত শুনুন। আশা করছি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সামনে যে গল্পটি পড়ে শোনাবো সেটি হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা সূর্য মন্দিরের শেষ প্রহরী অন্তিম পর্ব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। ইলাপ্পা বললেন, সেটা কি ব্যাপার? বিমাজা পুরোহিত বলল, সপ্তাহ 2 আগে ওর দুটো বাচ্চা হয়েছিল। বাচ্চা দেওয়ার সময় হলে আমরা ওদের ছেড়ে দিই। ওরা এখানে যে গুহাগুলো আছে তার মধ্যে ঢুকে বাচ্চা দেয়। তারপর বাচ্চাগুলোর চোখ ফুটলে তাদের সেখান থেকে তুলে এনে আমরা তাদের মানুষ করি। 4 দিন আগে ওর পিছন পিছন একটা বাচ্চা কিভাবে যেন বিকালের দিকে গুহার বাইরে বেরিয়ে এসেছিল। কন্ডরের ঝাঁক তখনও আকাশে। একটা পাখি ছো মেরে ওর বাচ্চাটাকে তুলে নিয়ে গেল। আমরা ঘরের ভিতর থেকে ব্যাপারটা দেখলাম, কিন্তু কিছু করতে পারলাম না। বাইরে গেলে আমাদেরও ছিঁড়ে খেত পাখিরা। ওই ঘটনার পর থেকেই সেই যে গুহায় ঢুকলো বাঘিনী, 2 দিন আর বাইরে এলো না। গতকাল ওর অন্য বাচ্চার খোঁজ নিতে গুহায় ঢুকেছিল রক্ষীরা। ওর দেখা পেলেও তন্ন তন্ন করে খুঁজেও বাচ্চা দুটোর সন্ধান মেলেনি। সম্ভবত সে বাচ্চাটাও দিনের বেলায় গুহার বাইরে বেরিয়েছিল এবং তাদেরও একই পরিণতি হয়েছে। এই ব্যাপারটা হয়তো কারোর চোখে পড়েনি। সারা রাত জাগতে হয় বলে সাধারণত আমাজনীয়রা সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুমিয়ে কাটায়। যাই হোক, বাচ্চা না পাওয়াতে রক্ষীরা গতকাল থেকে গুহার বাইরে ওকে বার করে এনেছে। এই কারণে কন্ডরের ওপর ওর এত রাগ। কথাগুলো বলার পর একটু চুপ করে থেকে আকাশের দিকে তাকালেন মৃত্যু নগরীর পুরোহিত। চাঁদ ফ্যাকাশে হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা দেবে ভোরের প্রথম আলো। কিন্তু এই নগরীতে দিন হলো রাতের সমার্থক। বরং রাতেই সামান্য হলেও কিছুটা প্রাণ স্পন্দন ফিরে পায় এই মৃত নগরী। কন্ডরে বাচ্চাটা আবার এসে বসলো ইনকা পুরোহিতের কাঁধে। বিমাচা মন্দিরের পুরোহিত তারপর করিকাঞ্চার পুরোহিতকে বলল, চলুন এবার ফেরা যাক। ভোর হয়ে আসছে, কন্ডরের ঝাঁক উঠতে শুরু করবে। তাছাড়া নতুন বন্দীদের একবার দেখে যাই, আমার কাজ বেড়ে গেল। সারাদিন ঘরে বসে টুমি ঘষতে হবে পাথরে। তার কথা শুনে একটা ক্রূর হাসি ফুটে উঠল ইনকা পুরোহিতের ঠোঁটের কোণে। ঘরের ভিতর সুজানের দিকে একবার তাকিয়ে তিনি জায়গাটা ছেড়ে বিমাচা পুরোহিতের সাথে পা বাড়ালেন। বাঘিনীটা আর রক্ষীদের সাথে নিয়ে যাওয়ার মতো ছিল না। প্রাণীটাকে ফেলে রেখেই রক্ষী দুজনও পুরোহিতদের পিছু নিল। চলে গেল তারা। বাঘিনী নিস্তব্ধ হয়ে পড়ে আছে ঘরের দরজার সামনে। সুজান ব্যাপারটা দেখে বেশ ভয় পেয়ে গেছে। বাঘটাকে যখন ইনকা পুরোহিত মারছিল তখন তাকে বাঘের চেয়েও বেশি ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল সুজানের। ইনকা পুরোহিত যেন একটা দানব। অত বড় বাঘটাকে তিনি একদম চুপ করিয়ে দিলেন। বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ইনকা পুরোহিতরা চলে যাওয়ার পর ঘরের কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল সুজান। তারপর আবার সে ঘুমিয়ে পড়ল। সুজানের যখন ঘুম ভাঙল তখন রোদ ঘরের কোনো স্পর্শ করেছে। তখন রোদ ঘরের কোণ স্পর্শ করেছে। উঠে বসল সুজান। বাঘটা কি মরে গেছে? সুজান উকি দিল দরজার দিকে। কালো প্রাণীটা একইভাবে পড়ে আছে। দূরে দেখা যাচ্ছে সূর্যের আলোতে আলোকিত পাথরের চত্বর, কিন্তু কোনো লোকজন নেই সেখানে। কোথাও কোনো শব্দ নেই। সূর্যোদয়ের সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে এ নগরী। সুজান উঠে দাঁড়ালো জানলার সামনে। চারপাশে রুক্ষ পাহাড়, কোনো নয়নাভিরাম দৃশ্য নেই। নিচে অতলান্ত খাদ, নিষিদ্ধ নগরীতে ওঠার পাকদণ্ডী। ওই বেয়েই এই নগরীতে প্রবেশ করেছে সুজানরা। বাইরে চড়া রোদ,
সূর্য মাঝ আকাশের দিকে এগোচ্ছে। সুজান অনেকক্ষণ ঘুমিয়েছে। সুজান তাকালো আকাশের দিকে। মেঘহীন আকাশ, ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে কন্ডর পাখিরা। মাঝে মাঝে তাদের কর্কশ ডাক প্রতিধ্বনিত হচ্ছে পাহাড়ে। তার দাদু এখন কোথায়? জানলার সামনে দাঁড়িয়ে সুজান ভাবতে লাগলো। কিছুক্ষণ পর একটা শব্দে দরজার দিকে ফিরে তাকালো সুজান। কালো প্রাণীটা টলতে টলতে উঠে দাঁড়িয়েছে দরজার সামনে। সুজানের দিকে সে তাকিয়ে আছে। প্রাণীটার চোখে হিংস্রতার লেশ মাত্র নেই, বরং কেমন যেন একটা করুণ ভাব ফুটে উঠেছে তার চোখে। সুজানকে কিছুক্ষণ দেখার পর প্রাণীটা একটা ঘর ঘর শব্দ করতে শুরু করলো। জন্তুটাকে দেখে সুজানের হঠাৎ অন্য একটা প্রাণীর কথা মনে পড়ে গেল। তাদের ভ্যালপারাইজোর বাড়িতে একটা কুকুর আছে, গ্রেট ডেন, বিরাট কুকুর। তার পিঠের উচ্চতা এই কালো বাঘের চেয়েও বেশি। সুজানকে সে খুব ভালোবাসে, সেও এমন ঘর ঘর শব্দ করে। সুজানের হঠাৎ মনে হলো, এ প্রাণীটা সত্যি কি বাঘ? অন্য কোনো প্রজাতির কুকুর নয় তো? নইলে এই লোকগুলো বাঘকে কুকুরের মতো পোষ মানিয়েছে কিভাবে? বাঘ কি কখনো পোষ মানে? এই দেশে তো অনেক অদ্ভুত অদ্ভুত দেখতে প্রাণী আছে, লামা, টেপির, ভিসুনিয়া, আরও কত কি। দাদু তো সুজানকে বলেছিল লামা আসলে হলো উট জাতীয় প্রাণী, অথচ তাদের চেহারার কত তফাৎ। এই বাঘের মতো দেখতে প্রাণীটা আসলে এদেশীয় কুকুর নয় তো? ঘর ঘর শব্দ করতে করতে প্রাণীটা ঘরের ভিতর আনাচে কানাচে তাকাতে লাগলো, যেন কি খুঁজছেও। তারপর এক সময়ও জলের পাত্রটার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। একটা সোনার প্যানের মতো পাত্রে জল রাখা আছে। প্রাণীটা সেটা দেখতে পেয়েছে। কয়েক মুহূর্ত পাত্রটার দিকে তাকিয়ে থাকার পর সে ঘরে ঢুকতে গেলে পাত্রটার কাছে যাবার জন্য গলার শিকনে টান পড়ল প্রাণীটার। চৌকাঠে আটকে গেল সে। প্রাণীটা এরপর করুণ দৃষ্টিতে একবার তাকাতে লাগলো জলের পাত্রের দিকে, আর একবার সুজানের দিকে। সুজান বুঝতে পারল কালো জন্তুটার জল তেষ্টা পেয়েছে, কিন্তু পাত্রটা এগিয়ে দিতে প্রথমে তার সাহস কুলল না। সেও দেখতে লাগলো প্রাণীটাকে। সতৃষ্ণ নয়নে সে বারবার তাকাচ্ছে পাত্রের দিকে। কিছুক্ষণ পর সুজান সাহস সঞ্চয় করলো। জলের পাত্রটা দরজার কাছে নিয়ে এসে সে সেটা ঠেলে দিল বাঘটার দিকে। বাঘটার গলা তবুও পাত্রের কাছে পৌঁছলো না। সুজান এবার বাঘটার আরও কাছে গিয়ে পাত্রটা আরও একটু ঠেলে দিল। মনে হয় খুব তেষ্টা পেয়েছিল তার। সঙ্গে সঙ্গে সে অত বড় পাত্রের প্রায় অর্ধেক জল খেয়ে নিল। তারপর লম্বা জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে তাকিয়ে রইল সুজানের দিকে। সুজান খেয়াল করেনি যে সে বাঘটার এত কাছে চলে এসেছে, যে ঘরের মধ্যে ঢুকতে না পারলেও থাবা বাড়ালেই সে সুজানকে পেয়ে যাবে। সূর্য মন্দিরের প্রহরী কিন্তু তার দিকে থাবা বাড়ালো না। একটা শুধু মোলায়েম শব্দ করলো, যেন সুজানকে জল দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানালো। সুজানের এরপর মনে হলো হয়তো প্রাণীটার খিদেও পেয়েছে। থালায় তখনও অনেকটা ঝলসানো মাংস পড়ে রয়েছে। সুজান খেয়ে দেখেছে তার স্বাদটা কেমন যেন কাঁচা কাঁচা আষ্টে গন্ধও আছে তাতে। খুব খিদে পেয়েছিল বলে তাই সে খেয়েছিল মাংসটা। হয়তো এই মাংসটা বাঘটার খেতে ভালো লাগবে। এই ভেবে এরপর সুজান ঘরের মাঝখান থেকে মাংসের পাত্রটা এনে বাঘটার একদম মুখের কাছে নামিয়ে রাখলো। সে সেটা একবার শোকার পর খেতে শুরু করলো। সুজান একদম চৌখাটে দাঁড়িয়ে, তার ঠিক সামনের বিরাট বড় কালো মাথাটা নিচু করে খাচ্ছে প্রাণীটা। তার তেল চুকচুকে কালো শরীরের অনেক জায়গাতে কেটে বসে গেছে চাবুকের দাগ। দেহের জায়গায় জায়গায় রক্ত আর লোম জমাট বাঁধা দলা পাকিয়ে আছে। তাকে দেখে বেশ কষ্ট হলো সুজানের। তার ইচ্ছা হলো প্রাণীটার মাথায় একবার হাত দেয়। তারপর এক সময় হয়তো নিজের অবচেতনেই বাঘটার মাথায় হাত দিয়ে বসলো। বাঘটা কিচ্ছু বলল না, সে চুপচাপ খেতে লাগলো। সুজানের ছোট ছোট আঙ্গুল চলে ফিরে বেড়াতে লাগলো প্রাণীটার মাথায়, ঘাড়ে। একসময় সম্বিত ফিরে এলো সুজানের। সে কার গায়ে হাত দিচ্ছে? চমকে উঠে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সুজান।
কালো প্রাণীটা ততক্ষণে খাওয়া শেষ করে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সুজানের দিকে। একবার হাই তুলল প্রাণীটা। কি ভয়ঙ্কর তার দাঁতগুলো! ইচ্ছে হলে সে এখন মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দিতে পারে তার ছোট্ট শরীরটাকে। কিন্তু বাঘটা এরপর সুজানের পায়ে মাথা ঘষতে ঘষতে একটা অন্যরকম ঘর ঘর শব্দ করতে লাগলো। এ শব্দের ধরন সুজানের চেনা। তাদের গ্রেট ডেনটা যখন আদর খেতে চায় তখন সে পায়ে মাথা ঘষে এমনই শব্দ করে। আবার সাহস ফিরে পেল সুজান। সে বাঘটার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে তাকে আদর করতে শুরু করলো। প্রাণীটাও মাথা নিচু করে শব্দ করে যেতে লাগলো। কিছুক্ষণ পর সুজানের মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো, ইনকা পুরোহিত কি ফিরে এসে আবার চাবুক মারবেন ওকে? চাবুক হাতে ইনকা পুরোহিতের পৈশাচিক চেহারার কথা ভেবে কেঁপে উঠল সুজান। কিন্তু ওকে যদি এখন শিকল থেকে মুক্ত করে দেওয়া যায় তাহলে তো আর তিনি তাকে চাবুক মারতে পারবেন না। কথাটা মাথায় আসতেই সুজান এরপর তার গলার শিকলটা খোলার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝনঝন শব্দে খসে পড়ল ভারী শিকলটা। শব্দটা শুনে চমকে উঠল সুজান। কালো বাঘটাও এবার ঘাটটা তুলল। সে যে এখন মুক্ত তা সম্ভবত প্রাণীটা বুঝতে পারল। সে একবার তাকালো সুজানের দিকে, আর একবার তাকালো চত্বরের দিকে। মুহূর্তখানেক সে দাঁড়িয়ে রইল সেখানে। তারপর বিরাট এক লাফ দিয়ে তীরের বেগে কোনাকুনি ছুটল চত্বরের দিকে। মাত্র কিছুটা সময়। লম্বা লম্বা লাফে বিদ্যুতের গতিতে সে পার হয়ে গেল জায়গাটা। গিয়ে দাঁড়ালো চত্বর প্রান্তের পাহাড়ি দেওয়ালের সামনে। সে দেওয়ালে মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে একটা গুহামুখ। প্রাণীটা মুহূর্তের জন্য একবার থমকে দাঁড়ালো সেই দেওয়ালটার সামনে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে কি যেন একবার দেখল। তারপর খাড়া দেওয়াল বেয়ে সেই গুহাটার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সুজান কিছুক্ষণ তাকিয়ে রইল চত্বরের ওপাশে ওই গুহাটার দিকে। তারপর দরজার বাইরে বেরিয়ে কয়েক পা এগিয়ে ভালো করে তাকালো চত্বরের চারপাশে। চত্বরের একদিকে দাঁড়িয়ে আছে পাহাড়ের গায়ে খোদিত বিশাল আকৃতির মন্দির। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গার মাঝখানে দাঁড়িয়ে আছে ইনতি হুয়ানাতাগুলো। ওখানেই আছে বিমাচার মূর্তি। মন্দিরের এক পাশ থেকে টানা বারান্দাওয়ালা কালো পাথরের তৈরি ঘর অর্ধবৃত্তাকারে এগিয়ে এসেছে সুজান যে ঘরে আছে সেদিকে। আর অন্য পাশে পাহাড়ের দেওয়ালের গায়ে সার সার গুহামুখ। সবকিছু ভালো করে তাকিয়ে দেখতে লাগলো সুজান। চড়া রোদে খা খা করছে চত্বরটা। কেউ কোথাও নেই, যেন এই নিষিদ্ধ মৃত্যু নগরীতে সুজানই একমাত্র জীবিত প্রাণী। কাল রাতের অত রক্ষী লোকজন সব দিনের আলোতে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। দিনের আলোতেও মৃত্যু নগরীতে থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুজান যখন আবার ঘরে ফিরতে যাচ্ছে তখন একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল সুজানের। মন্দিরের কিছু দূরে বারান্দাওয়ালা কালো পাথরের বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো একজন লোক। বারান্দার বাইরে বেরিয়ে সে সম্ভবত চারপাশে তাকাতে লাগলো। বেশ অনেকটা দূরে হলেও তার পোশাক দেখে কয়েক মুহূর্তের মধ্যে তাকে চিনতে পারল সুজান। লোকটা পিঞ্চিও আঙ্কেল। তিনি চারপাশ দেখে নিয়ে এরপরই হঠাৎ ছুটতে শুরু করলেন চত্বরের মধ্যে দিয়ে। তিনি ছুটছেন কেন বুঝতে পারল না সুজান। তিনি ছুটছেন পাহাড়ের গায়ে গুহাগুলোর দিকে। চত্বরের মাঝখানে ইনতি হুয়ানাতা দৌড়ে পার হতেই আকাশ থেকে নেমে এলো কন্ডর, এক ঝাঁক কন্ডর। তারা আক্রমণ করলো পিঞ্চিওকে। কোনো রকমে তাদের হাত থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে করতে দৌড়তে লাগলো পিঞ্চিও। শকুনের মতো বিরাট পাখিগুলোর ধারালো ঠোঁট আর নখের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো তার পোশাক। আতঙ্কিত চোখে সেদিকে তাকিয়ে রইল সুজান। গুহার কাছাকাছি পৌঁছে পাখিগুলোর বিশাল ডানার ঝাপটায় মাটিতে পড়ে গেলেন পিঞ্চিও। হিংস্র পাখিগুলো যেন জয়ের উল্লাসে বীভৎস চিৎকার করে উঠল। আতঙ্কে সুজানের গলা থেকেও একটা চিৎকার বেরিয়ে এলো। এর পর মুহূর্তেই ঝাঁকে ঝাঁকে তীর ছুটে গেল মাটিতে পড়ে থাকা পিঞ্চিও আর কন্ডর
পাখিদের দঙ্গলের দিকে। বারান্দার আড়াল থেকে তাদের লক্ষ্য করে তীর ছুটছে রক্ষীরা। দুটো পাখি তীর খেয়ে পড়ে গেল। কিন্তু আরও পাখি ওপর থেকে নেমে আসছে নরমাংসের লোভে। বাঁচার একটা শেষ চেষ্টা করলেন পিঞ্চিও। আর কয়েক হাত দূরে একটা গুহামুখ। কন্ডরের দঙ্গল থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালেন তিনি। ঠিক সেই মুহূর্তে একটা তীর এসে বিঁধল তার কোমরের নিচে। আবার পড়ে গেলেন তিনি। তারপর সেই অবস্থাতেই হামাগুড়ি দিয়ে ঢুকে গেলেন গুহার ভিতর। তীর চালানো এবার বন্ধ করল রক্ষীরা। কন্ডর পাখিগুলো এরপর ঝাঁপিয়ে পড়ল মাটিতে পড়ে থাকা তীর ব্যাধা তাদের সঙ্গীদের ওপর, তাদের নিজেদেরই মাংস ছিঁড়ে খুঁড়ে খাবার জন্য। সুজান পাথরের মূর্তির মতো আতঙ্কিত চোখে তাকিয়েছিল সেদিকেই। হঠাৎই তার কিছু দূরে পাথর বসানো সূর্য আলোকিত মাটিতে সে দেখতে পেল একটা ছায়া। চমকে সে মাথা তুলে তাকাতেই দেখল তার প্রায় কাছেই অনেক নিচে নেমে এসেছে একটা কন্ডর। বিরাট কালো ডানা মেলে স্থির হয়ে বাতাসে ভেসে সে হিংস্র চোখে সুজানকে দেখছে। তার বিরাট ঝাঁকানো ঠোঁট আর তীক্ষ্ণ নখ এখনই নেমে আসবে সুজানের ওপর। তাকে দেখার সঙ্গে সঙ্গেই সুজান ঘরে ছুটল ভিতরে ঢোকার জন্য। আর পাখিটাও তীর বেগে নেমে এলো সুজানের মাথা লক্ষ্য করে। সুজান ঘরের মধ্যে পা রাখার মুহূর্তেই শুনতে পেল লক্ষ্যভ্রষ্ট হিংস্র পাখিটার ঠোঁট ঠক করে শব্দ তুলে সজোরে ধাক্কা খেল পাথরের দেওয়ালে। ঘরের ভেতর ঢুকে ঠক ঠক করে কাঁপতে লাগলো সুজান। ঘরের দরজার তো কপাট নেই, যদি ওই রাক্ষসে পাখিটা ঘরে ঢুকে পড়ে। পাখিটা ঘরে ঢুকলো না, সে এরপর উড়ে গেল তার সতীর্থের মাংস দিয়ে চত্বরে যেখানে ভোজের অনুষ্ঠান চলছে তাতে যোগ দেবার জন্য। তখনও সেদিক থেকে ঘরের মধ্যে ভেসে আসছে হিংস্র পাখিগুলোর উল্লাস। আতঙ্কিত সুজান বসে রইল ঘরের মধ্যে। সময় এগিয়ে চলল। এক সময় বাইরে পাখিগুলোর চিৎকার চেঁচামেচি মিলিয়ে গেল। ভোজ সভা শেষ করে নতুন শিকারের সন্ধানে আকাশে আবার টহল দিতে শুরু করলো পাখিগুলো। এতক্ষণ যেন কোথাও কিছু হয়নি। আবার নিস্তব্ধতা গ্রাস করলো মৃত্যু নগরীকে। রোদ তখন মাথার উপর। একটু ধাতস্থ হয়ে ঘরের এক কোণায় শুয়ে পড়ল সুজান। তারপর ঘুমিয়ে পড়ল। মাঝে একবার ঘুম ভেঙেছিল সুজানের। ঘুমের ঘোরে বেশ কয়েকবার তার মনে হয়েছিল ঘরের মেঝেটা যেন দুলছে। একবার ওরকমই একটা দুলুনি মনে হওয়াতে উঠে বসেছিল সে। কিন্তু উঠে বসার পর আর কিছু বুঝতে না পেরে সুজান আবার শুয়ে পড়ল। সূর্যদেব এগিয়ে চললেন পশ্চিমের দিকে। সুজান এরপর যখন ঘুম ভেঙে উঠে বসল তখন বাইরে সূর্য ডুবে গেছে। আধো অন্ধকার ঘরে বসে রইল সুজান। অন্ধকার হলে ইনকা পুরোহিতের তাকে নিতে আসার কথা। তিনি তাকে নিয়ে যাবেন সূর্য মন্দিরে। সেখানে সুজানকে কি একটা যেন কাজ করতে হবে। তারপর তিনি তাকে পৌঁছে দেবেন তার দাদুর কাছে। 3টি দিন যেন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে অতিবাহিত করে চলেছে সে। আর তার দাদুকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। দাদু কেন এখানে এসে তার জন্য অপেক্ষা না করে অন্য জায়গাতে চলে গেল? সুজয় আঙ্কেল বা বিল আঙ্কেল তারাও তো একজন এখানে থাকতে পারতো। তাহলে তো সুজানকে এই ভয়ঙ্কর জায়গাতে একলা থাকতে হতো না। দাদু কি দেখেনি এখানে লোকজন, পশু পাখি এ সবই কেমন ভয়ঙ্কর ধরনের? তা সত্ত্বেও তারা তাকে এখানে রেখে গেল কেন? একটা প্রচণ্ড অভিমান দলা পাকিয়ে উঠতে লাগলো সুজানের গলা দিয়ে। কান্না চেপে রেখে ঘরে বসে ইনকা পুরোহিতের আগমনের প্রতীক্ষা করতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই বাইরের আবছা আলো মুছে গেল। গাঢ় অন্ধকার গ্রাস করে নিল ঘরটা। এরপর ধীরে ধীরে দু একটা করে মশালের আলো জ্বলে উঠতে শুরু করেছে চত্বরে। শোনা যেতে লাগলো লক্ষ্মীদের হাঁক ডাক, নানা রকম শব্দ। অন্ধকার নামার সাথে সাথেই আবার জেগে উঠেছে মৃত নগরী। অন্ধকার ঘরে বসে খোলা দরজা দিয়ে সুজান দেখতে লাগলো মশালের আলোতে ক্রমশই আলোকিত হয়ে উঠছে চত্বর। রক্ষীর দল ভিড় করতে শুরু করেছে সেখানে। চত্বরে রক্ষীদের উপস্থিতি, ব্যস্ততা ক্রমশ বেড়েই চলল। তারপর মন্দিরের দিক থেকে গম্ভীর স্বরে ঢাক বাজতে লাগলো।
বিরামহীন সেই শব্দ। অন্ধকার ঘরে বসে সুজান শুনতে লাগলো সেই আওয়াজ। সময় ক্রমশ এগিয়ে চলল, কিন্তু ইনকা পুরোহিতের দেখা নেই। ঘণ্টাখানেক পরে অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো সুজান। সে একবার ভাবলো ঘর ছেড়ে সে চত্বরে নামে। তার পরক্ষণেই সুজানের মনে হলো একলা বাইরে বেরোলে যদি কোনো বিপদ হয়। এই ভেবে সে বাইরে না গিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। বিরাট বড় রূপালী চাঁদ উঠেছে আকাশে। তার আলোতে বিধৌত ন্যাড়া পাহাড়ের শৃঙ্গগুলো অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। সুজান মাথা ঝুঁকিয়ে তাকালো নিচের দিকে। একটা অদ্ভুত জিনিস এবার তার চোখে পড়ল। অনেক অনেক নিচে পাহাড়ের পাদদেশে জোনাকির মতো অসংখ্য বিন্দু বিন্দু আলো জ্বলছে। সুজান বেশ কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকার পর বুঝতে পারল ওগুলো আসলে মশালের আলো। এত ওপর থেকে দেখছে বলে তাদের জোনাকি মনে হচ্ছে। আরও ভালো করে দেখার পর সুজানের মনে হলো যেন সেই জোনাকির আলো পাকদণ্ডি বেয়ে ধীরে ধীরে নগরীর দিকে এগোচ্ছে। ওরা কারা তা বুঝতে পারল না সুজান। হয়তো তারা নগরীর রক্ষী হবে, মনে মনে ভাবল সুজান। সে দেখতে লাগলো সেই জোনাকির ঝাঁক। হঠাৎ দরজার বাইরে কাদের পায়ের শব্দ শুনে সুজান ঘুরে দাঁড়িয়ে দেখল ইনকা পুরোহিত আর সেই দুইজন লোক এসে উপস্থিত হয়েছে, যারা বাঘটাকে বেঁধে রেখে গেছিল। বাঘটা না দেখতে পেয়ে তারা একটু আশ্চর্য হয়ে ইনকা পুরোহিতকে কি যেন বলল। তিনি একবার ঘাড় নাড়লেন, তারপর ইশারায় সুজানকে বাইরে আসতে বললেন। সুজান ঘরের বাইরে বেরিয়ে আসার পর তিনি সুজানকে নিয়ে চত্বরের মাঝখান দিয়ে এগুলেন মন্দিরের দিকে। পুরো চত্বরটাই আজ মশালের আলোয় আলোকিত। অনেক অনেক মশাল আর রক্ষী রয়েছে চত্বর জুড়ে। রক্ষীরা আজ পুরো দস্তুর যুদ্ধ সাজে সেজেছে। কাঁধে ধনুক, চামড়ার ফিতে বাঁধা ট্রিনির হাতে বর্ষা, কোমর থেকে ঝুলছে লম্বা দায়ের মতো অস্ত্র। তাদের দীর্ঘ কালো বেনি বুকের দুপাশে বেয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে। প্রত্যেকের কপালে বাঁধা লাল রঙের ফেটটি, ভাবলেশীন ইস্পাত কঠিন মুখ, কারো কারো হাতে শিকলে বাঁধা কালো বাঘ। প্রাণীগুলো মাঝে মাঝে লাল জিভ বার করে ঠোঁট চাটছে, যেন তার প্রভুর নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়বে কারো ঘাড়ে। পাহাড়ের খাঁজে খাঁজেও দাঁড়িয়ে রয়েছে মশাল হাতে তীরন্দাজরা। ওপর থেকে সতর্ক চোখে তারা নজর রাখছে চত্বরের ওপর। রক্ষীদের নজর এড়িয়ে স্বয়ং মৃত্যু দেবতা বিমাচাও এই মৃত্যু নগরীতে প্রবেশ করতে পারবেন না। ইনকা পুরোহিত ইলাপ্পাও আজ নতুন পোশাকে সেজেছেন। তার পরনে ধবধবে সাদা রঙের পশমের পোশাক, তার গলায় হাতে রঙিন সুতোর কাজ, চওড়া সোনার কোমরবন্ধ থেকে ঝুলছে সোনালি খাপে ঢাকা দীর্ঘ টুমি, মাথায় বিশাল ঝালরের মতো লাল পালকের বিরাট সাজ, কানে স্বর্ণকুণ্ডল। ইনকা পুরোহিত আগে আগে, তার পিছনে কয়েক হাত তফাতে চলল সুজান, আর তার পিছনে সেই দুজন রক্ষী। সুজানরা তখন চত্বরের মাঝখানে ইনতি হুয়ানাতার কাছে পৌঁছে গেছে। অনেক রক্ষী দাঁড়িয়ে আছে সেখানে। চলতে চলতে হঠাৎ একটা সাদা ছোট্ট গোলাকার বস্তু তার সামনেই মাটিতে পড়ে আছে দেখল সুজান। জিনিসটা কুড়িয়ে দেখার পরই সুজানের ভয় পেয়ে সেটা সঙ্গে সঙ্গে ফেলে দিল। মাটিতে কিছুটা গড়িয়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল হুইকোর পাথরের চোখটা। আর এরপরেই সে তাকালো ইনতি হুয়ানাতার দিকে। পরপর 4টে স্তম্ভে বাঁধা আছে 4 জন লোক। তাদের মাথাগুলো বুকের দিকে ঝুঁকে পড়েছে, সারা বুক লাল। নিষ্পন্দভাবে ইনতি হুয়ানাতা স্তম্ভের সাথে শিকল বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে তারা। তাদের মধ্যে 3 জন অর্ধ উলঙ্গ, 4র্থ জনের পরনে পোশাক আর মাথায় একটা টুপিও আছে। রক্ষীদের ভিড়ের ফাঁক দিয়ে মুহূর্তের জন্য সেই টুপিটা যেন চেনা মনে হলো সুজানের। ও টুপিটা হুইকো বলে লোকটা। ইনতি হুয়ানাতাগুলো পার হয়ে ইনকা পুরোহিত সুজানকে নিয়ে উপস্থিত হলেন বিমাচা মূর্তির সামনে। তার চারপাশে অনেক লোকজন এক কোণে ঢাক বাজছে। বিমাচা পুরোহিত দাঁড়িয়ে সেখানে।
মশালের আলোতে ভয়ঙ্কর দেখাচ্ছে কালো পাথরের তৈরি মূর্তিটাকে। অস্ত্রধারী অদ্ভুত মুখমণ্ডলের মূর্তির জেট পাথরের চোখ দুটো যেন জ্বলছে। সত্যি এই মূর্তি যেন মৃত্যুর প্রতিরূপ। তাকে দেখে ভয় লাগলো সুজানের। মূর্তির পাথরের বেদিমূলে কৃষ্ণ বর্ণের কিছু বুনো ফুল ছড়ানো, আর রয়েছে একটা পাথরের থালা ও তার পাশে শোয়ানো একটা বেশ লম্বা খাপ খোলা টুমি। থালাটা লাল রঙের তরলে পরিপূর্ণ, টুমিতেও লেগে আছে সেই রং। একটা আষ্টে গন্ধ ভাসছে। সুজান সেখানে গিয়ে দাঁড়াতেই বেমাচা মূর্তি আর তাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল সবাই। জোরে জোরে বাজতে শুরু করলো ঢাক। বেমাচা পুরোহিত সুজান আর মূর্তির মাঝখানে দাঁড়িয়ে সুজানের দিকে তাকিয়ে কি যেন বলতে শুরু করলেন। প্রথমে ধীর গতিতে, তারপর ক্রমশ বাড়তে লাগলো তার গলার শব্দ, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল কান ফাটানো ঢাকের বাজনা। দাঁড়িয়ে থাকা রক্ষী দল পাথরের মূর্তির মতো তাকিয়ে আছে সুজানের দিকে। বেমাচা পুরোহিতের কণ্ঠস্বর আর ঢাকের শব্দ মিলেমিশে একাকার হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎই একসাথে থেমে গেল বেমাচা পুরোহিতের গলা আর ঢাকের বাদ্যি। বেমাচা পুরোহিত নতজানু হয়ে কয়েক মুহূর্ত মাথা ঝুঁকিয়ে বসলেন সুজানের সামনে। তারপর উঠে গিয়ে লাল রঙের তরলপূর্ণ পাথরের থালাটা নিয়ে এসে দাঁড়ালেন তার কাছে। থালাটা কাছে আনতেই লাল তরলের তীব্র আষ্টে গন্ধে গাটা গুলিয়ে উঠল সুজানের। ইনকা পুরোহিত এবার ওই তরলে আঙুল চুবিয়ে সুজানের ললাটে পরিয়ে দিলেন রক্ত টিকা। বেমাচা পুরোহিত থালাটা নামিয়ে মূর্তির কাছে গিয়ে তার মুখ গহ্বরের ভিতর হাত ঢুকিয়ে বার করে আনলেন দুটো পাখির পালক, লাল কালো সাদা ডোরা আঁকা তাতে। পালক দুটো এনে তিনি গুজে দিলেন সুজানের মাথার লান্টুতে। সঙ্গে সঙ্গে সমবেত জনতা চিৎকার করে উঠল, পাচাকোটি ইনকা ইপানকুই, পাচাকোটি ইনকা ইপানকুই, পাচাকোটি ইনকা ইপানকুই। আবার জোরে জোরে বেজে উঠল ঢাক। মুহূর্তের জন্য সুজানের মনে হলো তার পায়ের নিচের মাটিটা যেন হঠাৎ কেঁপে উঠল। রক্ষীদল এরপর বেমাচা মূর্তির কাছ থেকে মন্দিরের সিঁড়ি পর্যন্ত মশাল হাতে দুপাশে সার বেঁধে দাঁড়িয়ে পড়ল। তাদের মাঝখান দিয়ে ইলাপ্পা সুজানকে নিয়ে এগিয়ে চললেন মন্দিরের সিঁড়ির দিকে। বেমাচা পুরোহিত আর তিনজন রক্ষীও তাদের পিছনে চলল। দুজন ভয়ঙ্কর দর্শন রক্ষী চামড়ার ফিতে বাঁধা বাঘ হাতে দাঁড়িয়েছিল সিঁড়ির মুখটাতে। তাদের ভ্রুক্ষেপ না করে ইনকা পুরোহিত দৃপ্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে উপরে উঠে গিয়ে দাঁড়ালেন মন্দিরের বন্ধ দরজার সামনে। বেমাচা পুরোহিত আর রক্ষী তিনজনও উঠল সেখানে। নিচে থেকে নিষ্পলক চোখে সুজানের দিকে তাকিয়ে আছে সমবেত জনতা। বাঘ দুটো ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখছে বেদির ওপর দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুজানদের। সম্ভবত তারাও বিস্মিত। কোনো জ্যান্ত মানুষকে ওই দরজার সামনে পৌঁছতে দেখেনি তারা। বিশাল দরজাতে কোনো খিল নেই, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ দরজার কপাট। ইনকা পুরোহিতের নির্দেশে রক্ষী তিনজন ধাক্কা দিয়ে কপাট খোলার চেষ্টা করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দুই পুরোহিতকেও তাদের কাজে সঙ্গী হতে হলো। সমবেত চেষ্টাতে একসময় দরজার কপাট কিছুটা ফাঁক হলো। সুজান দেখল দরজার ওপাশে বিরাজ করছে জমাট বাঁধা অন্ধকার। ইনকা পুরোহিত একটা মশাল হাতে সুজানকে নিয়ে দরজার ফাঁক গলে প্রবেশ করলো মৃত্যু মন্দিরের গহ্বরে। বেমাচা পুরোহিত আর অন্যরা বাইরে থেকে টেনে বন্ধ করলেন দরজার ফাঁকটুকু। মন্দিরের ভিতরটা আসলে একটা গুহা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গুহামুখ বন্ধ। পুরো ধুলোর আস্তরণ জমেছে মাটিতে। বাতাস ভারী। ভিতরে ঢুকে সুজানের যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। মশালের আলোতে সুজান দেখলো একটা রাস্তা চলে গেছে সামনের দিকে।
মাকড়সা জাল বুনেছে সেই প্রবেশ মুখে। ইলাপ্পা পুরো ধুলোর আস্তরণ মারিয়ে সুজানকে নিয়ে প্রবেশ করলেন সেই রাস্তাতে। রাস্তা মানে সুড়ঙ্গ, দুপাশে পাথরের দেওয়াল, নিচু ছাদ, এঁকে বেঁকে পথ এগিয়েছে। সামনের দিকে নির্বাক ইলাপ্পার সাথে সুজান চলল সুড়ঙ্গ ধরে। মাঝে মাঝে ছোট ছোট ঘরের মতো জায়গা, সেখান থেকে নানা গুহামুখ বেরিয়েছে। সেসব ঘর অতিক্রম করে এগিয়ে চলল তারা। মশালের আলোতে মাঝে মাঝে সুজানের চোখে পড়ছে পাথর খোদিত বিভৎস সব মূর্তি, নানা রকম সব হুয়াকা। চলতে চলতে একসময় একটা সুড়ঙ্গে কিসে যেন ঠক্কর খেলেন ইলাপ্পা। মৃদু ধাতব শব্দ হলো। মশালটা নিচু করে তিনি দেখলেন নানা রকম ছোট বড় ধুলামাখা পাত্র মেঝেতে ছড়িয়ে আছে। একটা ছোট পাত্র তিনি হাতে তুলে মশালের কাছে ধরলেন। মন্দিরের পূজার সামগ্রী হবে হয়তো। মশালের আলোতে ঝিলিক দিয়ে উঠল পাত্রের কানাটা, সোনার তৈরি। পাত্রটাকে তাচ্ছিল্যের ভঙ্গিতে মেঝে ছুঁড়ে ফেলে দিয়ে আবার এগোলেন তিনি। এরপর আরও কয়েকটা জায়গাতে এরকম পাত্র মেঝের ধুলোতে পড়ে থাকতে দেখল সুজান। ইনকা পুরোহিত এসবে আর ভ্রুক্ষেপ না করে সুজানকে নিয়ে এগিয়ে চললেন। এ সুড়ঙ্গ ও সুড়ঙ্গ বেয়ে অনেকটা পথ চলার পর সুজানরা অবশেষে এসে উপস্থিত হলো বিরাট হলঘরের মতো গুহাতে। জায়গাটার চারপাশ দিয়ে বেরিয়ে গেছে অনেকটা অন্ধকার গুহামুখ। মাথার ওপর ছাদ অনেক উঁচুতে। দেওয়ালের চতুর্দিকে দেওয়ালের গায়ে ছোট ছোট সিঁড়ির মতো থাক বৃত্তাকারে দেওয়ালকে বেষ্টন করে উঠে গেছে ছাদের দিকে অনেক উঁচুতে। ঘরে ঢুকে মশালটা চারপাশে একবার ঘোরালেন ইনকা পুরোহিত। সুজান দেখতে পেল ঘরের ঠিক মাঝখানে রয়েছে একটা নিচু বেদি। তার চার কোণে বসে আছে চারজন বর্ষাধারী ইনকা সৈনিক, আর বেদির ঠিক মাঝখানে একটা পাথরের স্তম্ভের ওপর বসানো আছে বেশ বড় গোলাকার একটা চাকতি আকৃতির জিনিস। এসব কিছুই ধুলোর আবরণে ঢাকা। সুজানরা গিয়ে দাঁড়ালো বেদির সামনে। ইনকা রক্ষীরা কিন্তু তাদের দেখে উঠে দাঁড়ালো না। মূর্তিগুলো পাথরের নয় ঠিকই, কিন্তু মাকড়সা জাল বুনেছে তাদের গায়ে, স্তম্ভ চাকতিতে। যুগ যুগ ধরে এই চারজন প্রহরী পাহারা দিচ্ছে বেদিটাকে। সূর্য মন্দিরের যক্ষ এরা। সুজান দেখলো একটা টিকটিকি জাতীয় প্রাণী দোলামাখা একজন ইনকা রক্ষীর চোখের একটা কোটর থেকে বেরিয়ে তার মুখের ওপর ঘোরাঘুরি করে চোখের অন্য কোটরে ঢুকে পড়ল। মূর্তিগুলোর দিকে তাকিয়ে ভয় করতে লাগলো সুজানের। মাকড়সার জাল মেখে ইনকা পুরোহিত সুজানকে নিয়ে বেদিতে উঠলেন। তারপর স্তম্ভের সামনে গিয়ে তার খাজে বসানো চাকতিটার সামনে মশাল তুলে ধরলেন। বেশ কয়েক মুহূর্ত তিনি ধুলোর আস্তরণ ঢাকা চাকতিটার দিকে তাকিয়ে থাকার পর আঙুল দিয়ে একটা ডেরা কাটলেন চাকতির গায়ে। ধুলো সরে গিয়ে একটা লম্বা রেখা ঝিলিক দিয়ে উঠল চাকতিতে। হাসি ফুটে উঠল ইনকা পুরোহিতের কঠিন মুখে। যত তিনি আঁক কাটতে লাগলেন ততই যেন আলোক ছটা ফুটে বার হতে লাগলো সেখান থেকে। এবার সুজানের দিকে ফিরে দাঁড়ালেন ইনকা পুরোহিত। মশালটা ছাদের দিকে তুলে ধরে দুর্বোধ্য ভাষাতে দেওয়ালের মাথার দিকে একটা কোণে দেখিয়ে কি যেন বললেন তিনি। সুজান প্রথমে তার কথা বুঝতে পারল না। তারপর একসময় তার মনে হলো ইনকা পুরোহিত যেন তাকে দেওয়ালের থাকবে ওই জায়গাতে উঠতে বলেছেন। সেদিকে তাকিয়ে ভয় লাগলেও ইনকা পুরোহিতের চোখের দিকে তাকিয়ে আরো ভয় লাগলো তার। বেদি থেকে নেমে সে গিয়ে দাঁড়ালো দেওয়ালের সামনে। এই থাকগুলো বেয়ে শুধু বাচ্চা ছেলেদেরই উপরে ওঠা সম্ভব, বুড়ো মানুষ উপরে উঠতে পারবে না। ভয় লাগলেও ধীরে ধীরে থাক বেয়ে উপরে উঠতে শুরু করলো সে। ইনকা পুরোহিত নিচে দাঁড়িয়ে তার দিকে মশাল তুলে ধরে তাকিয়ে রইলেন। একসময় অনেক উপরে উঠে ইনকা পুরোহিতের দেখিয়ে দেওয়া জায়গাতে পৌঁছে গেল সুজান। সে জায়গাটা একটা বারান্দা মতো, মশালের আলো সেখানে পৌঁছচ্ছে না। গুহার দেওয়ালগুলো নিচ থেকে উঠে এসে সুজানের মাথার ওপর কিছু দূরে মিশেছে। অন্য দেওয়ালের থাকগুলো এখানে কাছাকাছি।
সুজান জায়গাটাতে উঠে নিচের দিকে তাকাতে ইনকা পুরোহিত ইশারাতে কি যেন খুঁজতে বললেন তাকে। ইনকা পুরোহিতের ইঙ্গিত অনুমান করে অন্ধকারের মধ্যে ধুলো হাতড়ে সুজান পেয়ে গেল জিনিসটা, একটা ছোট বাক্স। সুজান ওপর থেকে বাক্সটা তুলে দেখতেই ইনকা পুরোহিত সেটা নিয়ে তাকে নিচে নেমে আসতে বললেন। ঠিক সেই মুহূর্তেই সুজানের নজরে পড়ল তার কাছেই উল্টো দিকের দেওয়ালের একটা থাকে। সে দেখতে পেল অন্ধকারের ভিতর থেকে দুটো জ্বলন্ত চোখ তাকিয়ে আছে তার দিকে। এই নিশ্চয়ই বিমাচা মন্দিরের ভূত। আতঙ্কে হিম হয়ে গেল সুজানের শরীর। এ নিশ্চয়ই বিমাচা মন্দিরের ভূত। আতঙ্কে হিম হয়ে গেল সুজানের শরীর। আর একটু হলে নিচে পড়ে যাচ্ছিল সে। সুজান বাক্সটা কোনো মতে আঁকড়ে ধরে নিচের দিকে নামতে লাগলো। ইনকা পুরোহিত তার দিকে লক্ষ্য রেখে চাকতি থেকে ধুলো সরাতে লাগলেন। সুজান যত নিচে নামতে লাগলো ততই মশালের আলো চাকতিতে প্রতিফলিত হয়ে আলোকিত হয়ে উঠল গুহা। ন্যাড়া পাহাড় বেষ্টিত এক রুক্ষ প্রান্তরে ভোরের আলো ফুটতেই নৌকা থেকে নেমে পড়ল সুজয়রা। চিমুরা কিন্তু সে মাটিতে পা রাখল না। যদিও এই বিদেশি লোকগুলোর ফিরে আসার সম্ভাবনা কম, তবুও যদি কেউ ফেরে এই ভেবে সুজয়দের জন্য একটা নৌকা ছেড়ে রেখে তারা চলে গেল। কি অদ্ভুত ভোর এখানে! কোনো পাখির ডাক নেই, সবুজের কোনো চিহ্ন নেই, বাতাস যেন থেমে আছে এখানে। ভোর যে এত নিষ্প্রাণ হতে পারে তা জানা ছিল না সুজয়দের। এ যেন সত্যিই মৃত্যুভূমি। সুজয়রা যেখানে নামলো তার কিছু দূরেই পাহাড়ের গায়ে বেশ কয়েকটা গুহামুখ। তার একটা যেন ঠিক পুমার মুখের মতো। কাকর বিছানো রুক্ষ মাটিতে হেঁটে তারা গিয়ে দাঁড়ালো গুহামুখের সামনে। তার এক পাশে দাঁড়িয়ে আছে অস্ত্রধারী পাথরের এক ভয়ঙ্কর মূর্তি। সময় তার দেহে থাবা বসিয়েছে, কিছু অঙ্গ খসে পড়ে গেছে, তাতে যেন আরো বীভৎস লাগছে তাকে। মার্কেস গুহায় ঢোকার মুখে এই জাতীয় মূর্তি বসিয়ে নরবলি দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করত। মার্কেস গুহায় ঢোকার আগে একবার থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, প্রাচীন ইনকারা গুপ্ত নগরীর প্রবেশ মুখে এই জাতীয় মূর্তি বসিয়ে নরবলি দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করত। তারা ভাবত তাদের অনুপস্থিতিতে এই মূর্তিগুলো জেগে উঠে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ রোধ করবে। গাঁওবুড়োর নির্দেশ মতো টিহুয়া সুজয়দের নিয়ে প্রবেশ করলো গুহার ভিতর। লম্বা সুড়ঙ্গ এঁকে বেঁকে চলে গেছে সামনের দিকে, আধো অন্ধকার পথ। মাঝে মাঝে পাথরের ফাটল চুইয়ে আলো আসছে ভিতরে। চলতে থাকলো সুজয়রা। পথ কখনো ওপরে উঠছে, কখনো নিচে নামছে। বিল জানতে চাইলো কতক্ষণে আমরা সেই নগরীর কাছাকাছি পৌঁছবো। টিহুয়া জবাব দিল, গাঁওবুড়ো যা বলেছে তাতে ঘন্টা 5 সময় লাগার কথা। 3-4টে পাহাড়ের মাঝখান দিয়ে এগিয়ে তারপর নাকি নগরীতে পৌঁছেছে এই সুড়ঙ্গ। আমরা আসলে এগোচ্ছি নগরীর পিছন দিক দিয়ে, আর ইনকা পুরোহিতরা জঙ্গল ভেঙে পাহাড় অতিক্রম করে নগরীর সম্মুখ ভাগ দিয়ে সম্ভবত নগরীতে প্রবেশ করেছেন। এরপর কেউ আর কোনো কথা বলল না। নির্বাকভাবে টিহুয়াকে অনুসরণ করে চলল সবাই। মাঝে মাঝে নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে তারা, তখন মশাল জ্বেলে নিতে হচ্ছে। মাঝে মাঝে 2-1 সময় মাটিতে হাড়গোড় পড়ে থাকতে দেখা যাচ্ছে। একবার একটা বর্ষা বেধা নরকঙ্কালও চোখে পড়ল সুজয়দের, তবে তা অনেক দিনের পুরনো। বিল তাকে স্পর্শ করতেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কঙ্কালটা। বহু বছর আগে গাঁওবুড়োদের সেই নগরীতে প্রবেশ প্রস্থানের পর হয়তো আর কেউ ঢোকেইনি এই গুহাতে। গুহাপথে এগোতে লাগলো সুজয়রা, আর বাইরে সূর্য ক্রমশ মাথার উপর উঠতে শুরু করলো। সুজয়রা যে নিষিদ্ধ নগরীর দিকে এগোচ্ছে তার আকাশে পাক খেতে শুরু করলো কন্ডর পাখির ঝাঁক। ঘণ্টা 3 চলার পর সুড়ঙ্গের দেওয়ালের গায়ে মানুষ খোদিত নানা ধরনের হুয়াকা দেখতে পেল সুজয়রা। মার্কেস মশালের আলোতে হুয়াকাগুলো ভালো করে দেখে বললেন, সম্ভবত আমরা নগরীর কাছাকাছি কোথাও পৌঁছে গেছি। বিল ঘড়ি দেখে বলল, হ্যাঁ, 3 ঘন্টা হাঁটছি আমরা। হুয়াকা খোদিত দেওয়াল ক্রমশ এগিয়েছে সামনের দিকে। সে পথ ধরে আরও বেশ কিছুটা এগিয়ে তারা উপস্থিত হলো ভূগর্ভস্থ এক পাথুরে চত্বরে। জমাট অন্ধকার সেখানে, কিছুই সামনে দেখা যাচ্ছে না। মশালটা নিভিয়ে ফেলা হয়েছিল। সেখানে পৌঁছে মশালটা আবার জ্বালিয়ে সামনেই তাকাতেই একটা ঠান্ডা স্রোত যেন সুজয়ের মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল সবাই। টিহুয়া হাতে ধরা মশালের আলো সামনে ছড়িয়ে পড়েছে। সেই আলোতে সুজয়রা দেখল চত্বরে সার সার বেঁধে আছে অসংখ্য ইনকা মূর্তি। অনেক অনেক মানুষ সেখানে, শুধু অম্রধারী পালক গোজাম মাথার শাড়ি। সামনে থেকে দেওয়ালের শেষ প্রান্ত পর্যন্ত তারা বসে আছে, যেন তারা সুজয়দের জন্যই এখানে অপেক্ষা করছে। এখানেই উঠে আক্রমণ করবে সুজয়দের, এখনই উঠে আক্রমণ করবে সুজয়দের। বেশ কিছুক্ষণ সুজয়রা তাকিয়ে রইল লোকগুলোর দিকে।
তারা কিন্তু উঠে এলো না। কিছুক্ষণ পর টিহুয়া বলে উঠল, ও মনে পড়েছে, গাঁওবুড়ো আমাকে বলেছিল সুড়ঙ্গতে একটা প্রাচীন কবরখানা আছে। সবাই এবার বুঝতে পারলো ব্যাপারটা। মার্কেস বললেন, তার মানে এসব মমি। ইনকারা বসার ভঙ্গিতে মানুষের মমি তৈরি করতেন, এটাই ছিল তাদের মমি তৈরির রীতি। এরপর মমির সারির মধ্যে দিয়ে এগোতে থাকলো তারা। বেশ বড় কবরখানা, অসংখ্য মমি, পুরুষের নারীর। বিচিত্র তাদের পোশাক, মাথার সাজ। মমিগুলোর বুকের দুপাশ ধরে ধাতুর শিকল বেঁধে পাথরের ছোট ছোট স্তম্ভের সাথে তাদের বেঁধে রাখা হয়েছিল। নারী মূর্তিগুলো ভালো করে দেখে প্রফেসর বললেন, এদের প্রত্যেকের কণ্ঠনালীতে কাটা চিহ্ন আছে। টুমি দিয়ে কণ্ঠনালী ছিন্ন করে বলি দিত ইনকারা। এদের দেহে সোনার অলঙ্কারও আছে। সম্ভবত এই নারীরা প্রত্যেকেই একসময় সূর্যকন্যা ছিলেন। ইনতি বা বিবাচের উদ্দেশ্যে এদের উৎসর্গ করার পর মমি বানানো হয়েছে। কবরখানাটা পার হতে বেশ কিছুটা সময় লাগলো। তারপর সুড়ঙ্গ বেয়ে ক্রমশ ওপর দিকে উঠতে শুরু করলো তারা। টিহুয়া বলল, মনে হচ্ছে এবার মৃত্যুনগরীর দিকে উঠছি। তার কথা শেষ হবার প্রায় সাথে সাথেই সুড়ঙ্গটা হঠাৎ কেঁপে উঠল। দাঁড়িয়ে পড়ল সকলে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর মার্কেস বললেন, সম্ভবত ভূমিকম্প হলো। পেরুর সব অঞ্চলই ভূমিকম্প প্রবণ, যে কারণে ভূমিকম্পন রোধী জ্যামিতিক আকৃতির স্থাপত্য নির্মাণ করত প্রাচীন ইনকারা। সেরকম ভূমিকম্প হলে হয়তো এই সুড়ঙ্গতেই পাথর চাপা পড়ে মরতে হবে সকলকে। তার কথা শুনে কেউ কোনো মন্তব্য করল না। অতি কষ্টে প্রায় 1 ঘন্টা উপরে ওঠার পর সুড়ঙ্গের ভিতর একটা বেশ প্রশস্ত জায়গাতে উঠে এলো তারা। আরও বেশ কয়েকটা সুড়ঙ্গ সেখান থেকে নানা দিকে চলে গেছে। পাথরের দেওয়ালের দুপাশে দুটো ফোকর গোলে বেশ কিছুটা আলো ঢুকছে সেখানে। মার্কেস আর সুজয় বিশ্রাম নেবার জন্য সেখানে বসে পড়ল, আর বিল গিয়ে উকি মারতে লাগলো একটা ফোকরে। আর তারপরই সে বলে উঠল, আরে আমরা তো পৌঁছে গেছি। তার কথা শোনার সাথে সাথে সুজয়রা 3 জন ফাটলটার কাছে গিয়ে বাইরে উকি দিল। তারা দেখতে পেল তাদের হাত 30-এর নিচেই একটা প্রশস্ত চত্বর, টানা বারান্দাওয়ালা শ্রীহীন পাথুরে বাড়িঘর রয়েছে চত্বরের দুপাশে। একপাশে পাথরে খোদাই করা বিরাট এক মন্দির, কালো রং তার। বেশ কয়েকটা ইনতি হুয়ানাতা দাঁড়িয়ে রয়েছে সেখানে। আর পুরো চত্বরটাকে ঘিরে রেখেছে পাহাড়ের প্রাচীর। তবে চত্বরের কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। মৃত্যুর নিস্তব্ধতা বিরাজ করছে চত্বরে। আকাশে পাক খাচ্ছে কালো কালো হিংস্র পাখির ঝাঁক। তারা মাঝে মাঝে কর্কশ চিৎকারে নিস্তব্ধতা ভঙ্গ করছে। মার্কেস ঘরগুলোর দিকে তাকিয়ে বললেন, সুজান যদি সত্যি এ পর্যন্ত এসে পৌঁছে থাকে তাহলে ওই ঘরগুলোর মধ্যেই কোথাও সে বন্দী আছে। টিহুয়া বলল, আপনি ভাববেন না, সে এখানে থাকলে আমরা তাকে খুঁজে বার করবই। এরপর মার্কেস মন্দিরটার দিকে তাকিয়ে বললেন, সম্ভবত ওটাই সেই মন্দির। বিল ততক্ষণে ক্যামেরার টেলিফটো লেন্সটা বার করে সেটা ক্যামেরাতে লাগিয়ে দূরবীনের মতো ব্যবহার করতে শুরু করেছে। তার মাধ্যমে বিমাচার মূর্তিটাও দেখতে পেল সুজয়রা। তবে লেন্সের মাধ্যমে চত্বর আর ঘরবাড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও একটা মানুষও কারোর চোখে পড়ল না। টিহুয়া বলল, এখন তো বাইরে যাওয়া যাবে না, আমরা বরং সুড়ঙ্গর ভিতর দিয়ে চত্বরটা বের দিয়ে মন্দিরের দিকে এগোই, তারপর রাত নামলে দেখা যাবে। তার কথায় সবাই সম্মত হয়ে মন্দিরের দিকে যাবার সুড়ঙ্গটা অনুমান করে এগুলো সেদিকে। সর্পিল সুড়ঙ্গ, ধুলোতে মাখামাখি হয়ে যাচ্ছে দেহ। কিছুটা সেদিকে এগোবার পর হঠাৎ কোথা থেকে যেন একটা অস্পষ্ট শব্দ ভেসে আসতে লাগলো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল সকলে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল কাছেই একটা সুড়ঙ্গের ভিতর থেকে শব্দটা আসছে, মানুষের গোঙানির শব্দ। বর্ষা তুলে ধরে টিহুয়া এগুলো সেই দিকে, তার পেছনে এগুলো অন্যরা। ক্রমশ শব্দটা স্পষ্ট হতে লাগলো। তারপর তারা দেখতে পেল সুড়ঙ্গর আলো আধারির মধ্যে মাটিতে পড়ে থাকা একটা মানুষকে। টিহুয়া বর্ষা দিয়ে তাকে শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু তাদের দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে উঠল মানুষটা। আর সঙ্গে সঙ্গেই তার গলার শব্দে সবাই মুহূর্তের মধ্যে চিনে ফেলল তাকে, মিস্টার পিনচিও। টিহুয়া বর্ষা ছাড়ল না। সবাই ছুটে গিয়ে মাটিতে পড়ে থাকা পিনচিওকে ঘিরে দাঁড়ালো। রক্তে মাখামাখি হয়ে আছে তার দেহ, ছিন্ন ভিন্ন তার পোশাক। একটা তীর বিঁধে আছে তার কোমরের কাছে, মুখের চামড়া ফালা ফালা। মার্কেস তার উপর ঝুঁকে পড়ে উত্তেজিতভাবে বললেন, সুজান, সুজান, সুজান কোথায়? পিনচিও মনে হয় চিনতে পারলেন মার্কেসকে। তিনি জোরে জোরে শ্বাস নিতে নিতে বললেন, সুজান, সুজান এখানেই আছে,
শয়তান ইলাপ্পা তাকে আজ নিয়ে যাবে মন্দিরে, সে আর ফিরবে না। আমাকে ক্ষমা করুন প্রফেসর, আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। ওহ কি কষ্ট, চল একটু চল। সুজয় এরপর তাড়াতাড়ি জল বার করে ঢেলে দিল পিঞ্চিওর মুখে। সুজয়দের সবকিছু জানার জন্য তার আরো কিছু সময় বেঁচে থাকা প্রয়োজন। জল পান করানোর পর পিঞ্চিওকে ধরাধরি করে দেওয়ালের গায়ে ঠেস দিয়ে বসিয়ে দিল বিল। মৃত্যু পথযাত্রী যেন কিছুক্ষণের জন্য স্বস্তি পেল তাতে। প্রফেসর উৎকণ্ঠার সাথে তাকে জিজ্ঞেস করলেন, সুজান ভালো আছে তো? আপনারা কেন তাকে চুরি করে আনলেন? আপনার এই অবস্থায় বা কে করলো? মিস্টার পিঞ্চিও বললেন, হ্যাঁ, সে ভালো আছে এখনো পর্যন্ত। ওর ললাটে বার্লো আঁকা আছে, ইনকা সম্রাটের উত্তরাধিকারীর চিহ্ন। ওই টিকা না থাকলে সূর্য মন্দিরে কারোর প্রবেশের ক্ষমতা নেই। তাই আমরা ওই ছেলেটার জন্যই আপনাদের ভুলিয়ে এনেছিলাম। তারপর ছেলেটাকে চুরি করে পালালাম। পথে আমাদের সঙ্গীরা অসভ্যদের হাতে মারা গেল। আমি, হৈকো আর ইলাপ্পা শুধু পৌঁছলাম এখানে। ছেলেটাকে একটা ঘরে রাখলো ইলাপ্পা। তারপর ইলাপ্পার রূপ বদলে গেল। আমাদের থাকার জায়গায় নিয়ে যাবার নাম করে বিমাচা পুরোহিতকে দিয়ে আমাদের কয়েদ করলো আজ রাতের উৎসবে বলি দেবার জন্য। দিনের আলোতে চত্বর রক্ষীবিহীন দেখে আমি পালাবার চেষ্টা করলাম, কিন্তু আকাশ থেকে নেমে আসা ভয়ঙ্কর পাখিগুলো ঠুকরে আমাদের শেষ করে দিল। তাও কোনো রকমে আমি গুহায় ঢুকতে যাচ্ছিলাম, রক্ষীরা আড়ালে দাঁড়িয়ে তীর চালালো। এ তীরে বিষ আছে, আমি বাঁচব না। একটানা কথাগুলো বলে হাঁপাতে লাগলেন পিঞ্চিও। মার্কেজ এরপর প্রশ্ন করলেন, মন্দিরের ভিতর কি আছে যেখানে ঢুকবে বলে ছেলেটাকে চুরি করলে? পিঞ্চিওর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে শুরু করেছে, যেন তার বুকের বাইরে আসার জন্য ছটফট করছে। অতি কষ্টে তিনি ধীরে ধীরে বললেন, পিজরো ইনকা সম্রাটের দখল নেবার পর লুট করা সামগ্রীর মধ্যে দুটো মহার্ঘ বস্তু তার সঙ্গী সিয়েরো দ্য লেনগুইসামোকে দান করেছিলেন, নিশ্চয়ই জানেন। মার্কেজ বললেন, হ্যাঁ, কুচকোর সূর্য মন্দির পিছনে বসানো একটা সোনার চাকতি আর 5 কোটি ইনকার পান্না। পিঞ্চিও শ্বাস ছেড়ে বললেন, ঠিক। আর এম নিশ্চয় জানেন, নেশার ঘোরে ও দুটোই তিনি জুয়ায় খুইয়ে বসেন। পরবর্তীকালে ইতিহাসে তার সন্ধান মেলেনি। আসলে যিনি জিনিসগুলো দখল পেয়েছিলেন তাকে হত্যা করে কুচকো মন্দিরের এক পুরোহিত সেগুলো নিয়ে পিজরোর সেনাদের নজর এড়িয়ে এখানে পালিয়ে আসেন। জিনিস দুটোকে সুরক্ষিত রাখার জন্য তিনি ওগুলোকে রাখেন বিমাচা মন্দিরে। সূর্যদেবের প্রতীক সেই চাকতি গর্ভগৃহে স্থান পায়। বিমাচা স্থান হয় মন্দিরের বাইরে। ইনকা সাম্রাজ্যের প্রধান মন্দিরের পুরোহিত হিসেবে তিনি ঘোষণা করেন, একদিন 5 কোটি ইনকার পুনর্জন্ম হবে। তার কপালে আঁকা থাকবে বার্লো। 10ম বর্ষ যখন সম্রাটের অতিক্রম হবে, তখন কুচকো মন্দিরের পুরোহিত তাকে এখানে আনবে। তারা দুজনেই কেবল মন্দিরে প্রবেশ করে ফিরিয়ে নিয়ে যেতে পারবে ও দুটো জিনিস। এ কথা বলার পর বিড়বিড় করে কি বললেন, ঠিক ছিল, আমি পান্নাটা নেব আর ইলাপ্পা নেবে চাকতিটা, কিন্তু কিন্তু গলা বুঝে এলো পিঞ্চিওর, চোখও বুঝে এলো। মার্কেস তাকে ঝাঁকুনি দিয়ে বললেন, এ কথা আপনারা জানেন কিভাবে? চোখ বন্ধ অবস্থাতে তিনি জবাব দিলেন, বংশ পরম্পরায় করিকাঞ্চা মন্দিরের কয়েকজন পুরোহিত এই কাহিনী জানে। ইলাপ্পা তাদের একজন। আর আমি জেনেছিলাম পরবর্তীকালে সিওরো দ্য লেনগুইসামো ব্যাপারটা জেনেছিলেন বলে, আর তার ডায়েরিতে ব্যাপারটা লিপিবদ্ধ করে যান। সুজয়ের মনে হলো পিঞ্চিওর কণ্ঠস্বর যেন বহুদূর থেকে ভেসে আসছে। মার্কেস তার কথা শুনে অবাক হয়ে বললেন, আপনি সে ডায়েরি পেলেন কোথায়? জড়ানো গলায় পিঞ্চিও জবাব দিলেন, আমার বাড়িতে পারিবারিক সিন্দুক ঘাঁটতে গিয়ে। মানে? বিস্মিত কণ্ঠস্বর বেরিয়ে এলো প্রফেসরের গলা দিয়ে। ধীরে ধীরে চোখ খুললেন পিঞ্চিও। এত যন্ত্রণার মধ্যেও তার ঠোঁটের কোণায় মুহূর্তের জন্য একটা বাঁকা হাসি ফুটে উঠল। প্রফেসরের দিকে তাকিয়ে তিনি বললেন,
পেরো বিজয়ের নেতা সান ফ্রান্সিসকো পিজরোর ঘনিষ্ঠ অনুচর সিয়েরো দা লেনগুইসামো ছিলেন আমার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ। এরপরই পিঞ্চিওর চোখের তারা স্থির হয়ে গেল। মার্কেজ বিস্ময়ে চিৎকার করে উঠলেন, মিস্টার পিঞ্চিও, মিস্টার পিঞ্চিও! পিঞ্চিও কোনো সাড়া দিলেন না। কয়েক মুহূর্ত পর বিল তার চোখের পাতা বুজিয়ে দিয়ে বলল, পাপের বেতন মৃত্যু, ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক। বিল আর টিহুয়া মিলে পিঞ্চিওর দেহ থেকে তীরটা খুলে নিল। তারপর যথাসম্ভব সুন্দরভাবে তার মরদেহ একটা সুড়ঙ্গের মধ্যে শায়িত করে সুড়ঙ্গের মুখে পাথর চাপা দিয়ে দিল। মার্কেস শুধু অস্পষ্ট স্বরে বললেন, আসলে ওর রক্তেই বংশানুক্রমে অ্যাডভেঞ্চার আর লোভ প্রভাবিত হচ্ছিল, তারাই ওকে এখানে ছুটিয়ে এনে মারল। যুগ যুগ ধরে ওই গুহার মধ্যে শায়িত থাকতে হবে ওকে। সুজয়রা আবার সুড়ঙ্গ ধরে মন্দিরের দিকে এগিয়ে চলল। মার্কেস বললেন, আশা করি পিঞ্চিও আমাদের সত্যি কথা বলেছেন। মন্দিরের ভিতরে আমাদের প্রবেশ করতেই হবে, তাহলেই আমরা সুজানকে পেতে পারি। সুড়ঙ্গ কিন্তু সোজা মন্দিরের কাছে যায়নি, তার পাশ ছুঁয়ে চলে গেছে অন্যত্র, তারপর আবার ফিরে এসেছে মন্দিরের কাছে। বেশ কিছুটা চলেও তারা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারল না। একসময় তারা উঠে এলো সুড়ঙ্গের ভিতরেই একটা চওড়া জায়গাতে। সেখানে দেওয়ালের গায়ে একটা ছিদ্র দিয়ে বাইরের আলো আসছে। তারা কোথায় আছে সেই অবস্থান বোঝার জন্য বিল সেই ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারল তারা ঠিক মন্দিরের উল্টো দিকে নগরীর প্রধান প্রবেশদ্বারের দিকে চলে এসেছে। নিচে তাকালেই চোখে পড়ছে উপরে ওঠার পাকদণ্ডি। বিল ক্যামেরা লেন্সে চোখ রাখলো জায়গাটা দেখার জন্য। তার একটু পরই সে বলল, আরে মানুষ দেখা যাচ্ছে, এরাই কি এখানে থাকে? পাহাড়ের নিচে একটু দূরে একদিকটাতে ছোট গাছের জঙ্গল আছে। বিলের নির্দেশ মতো সুজয় টেলিফটো লেন্সে চোখ রেখে দেখল সেই জঙ্গলের আড়ালে আত্মগোপন করে আছে অসংখ্য মানুষ। তারা সব উলঙ্গ। এত দূর থেকে তাদের পুতুলের মতো লাগছে। টিহুয়া ক্যামেরার সাহায্যে তাদের অনেকক্ষণ খুঁটিয়ে দেখার পর বলল, এরা কাকাকুচকো নয়, জঙ্গলের অসভ্য জাতি, ভয়ঙ্কর হিংস্র হয়, সম্ভবত মোচে জনজাতির। আমার মনে হচ্ছে সম্ভবত এরা এই নগরী আক্রমণ করতে এসেছে। সুজয় বলল, কেন? টিহুয়া বলল, নইলে ওরা এদিকে আসবে কেন? জঙ্গলে সকলের এলাকা ভাগ করা আছে। ওরা থাকে গভীর জঙ্গলে, আর এটা হলো কাকাকুচকোদের এলাকা। সম্ভবত কাকাকুচকোরা ওদের কাউকে ধরে এনেছে, অথবা এ জাতীয় কোনো ব্যাপার ঘটেছে। রাতের অন্ধকারে ওপরে উঠবে ওরা। বিল বলল, তাহলে তো ভয়ঙ্কর লড়াই হবে দুদলের মধ্যে। টিহুয়া জবাব দিল, তাই মনে হচ্ছে। সুজানরা এরপর যে পথ ধরে এগিয়েছিল সেই পথ ধরেই ফিরতে শুরু করলো। কিছু সময় পর তারা আবার ফিরে এলো মন্দিরের কাছাকাছি এক জায়গাতে। বাইরে ইনতি ততক্ষণে পশ্চিম দিকে পরিক্রমণ শুরু করেছেন। সেখানে বসে পড়ল সকলে। কিছুক্ষণ বসে থাকার পর টিহুয়া বলল, এভাবে মন্দিরে পৌঁছানো যাবে না। এই জায়গাটা একটা গোলকধাঁধা। বেশ কয়েকটা সুড়ঙ্গ পথ নানা দিকে চলে গেছে জায়গাটার থেকে। মার্কেজ আর টিহুয়া উঠে গিয়ে সুড়ঙ্গ মুখগুলো পরীক্ষা করতে লাগলেন। হঠাৎ একটা সুড়ঙ্গর দেওয়ালে অস্পষ্ট কিছু হুয়াকা চোখে পড়ল প্রফেসরের। ধুলো ঝাড়তেই দেওয়ালের গায়ে ফুটে উঠল কন্ডর পাখির একটা মূর্তি। সুড়ঙ্গ দেখে কিন্তু মনে হচ্ছে সেটা এগিয়েছে মন্দিরের বিপরীত দিকে। প্রফেসর বললেন, আগের সুড়ঙ্গটা মন্দিরমুখী হয়েও সেখানে যায়নি। আমার মনে হচ্ছে এটা বিপরীতমুখী হয়েও মন্দিরের দিকে যেতে পারে। হয়তো ধোঁকা দেবার জন্যই এই ব্যবস্থা করে রাখা আছে। তার কথা শোনার পর সুজয়রা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো। সে পথেই যাবে ঠিক করলো। তারা প্রবেশ করলো সেই পথে। কিছুটা এগোবার পরই অন্ধকারে ডুবে গেল তারা। বাধ্য হয়ে মশাল জ্বালিয়ে নিতে হলো। পথ এগিয়েছে একে বেঁকে। নিচু ছাদ, ঘেঁষাঘেঁষি পাথরের দেওয়াল যেন পিষে ধরতে চাচ্ছে সুজয়দের। কোনো কোনো সময় হামাগুড়ি দিয়ে চলতে লাগলো সবাই। সময়ের সাথে সাথে ওদিকে বাইরে আলো কমে আসতে লাগলো। এক সময় দেওয়ালের গায়ে মশালের আলোতে চোখে পড়তে লাগলো সার সার হুয়াকা, পুমা, কন্ডর, মাচাকুয়ে ইত্যাদি। বিভিন্ন পশু পাখির সাপের মূর্তি, নানা রকম সব অদ্ভুত আকৃতির মানুষের মুখ। এরকম হুয়াকা এখানে কোনো সুড়ঙ্গে চোখে পড়েনি কারো। বেশ কিছুটা পথ হুয়াকা আঁকা সুড়ঙ্গ দিয়ে চলার পর হঠাৎ দূর থেকে একজন মশালধারী রক্ষী চোখে পড়ল। একটা ছোট ঘরের মতো জায়গাতে সুড়ঙ্গর মুখ আগলে সুজয়দের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী আমাজনীয় রক্ষী। তাকে দেখার সঙ্গে সঙ্গে মশাল নিভিয়ে দিয়ে টিহুয়া সন্তর্পণে এগোতে লাগলো লক্ষ্মীর দিকে। তার পিছনে দেওয়াল ঘেঁষে গেল অন্যেরা। কিছুটা এগিয়ে কোমর থেকে ব্লো পাইপ
বার করে মুখের কাছে ধরল টিহুয়া। রক্ষী তখন সুজয়দের হাত কুড়ি দূরে দাঁড়িয়ে। একটা মৃদু শীষের মতো শব্দ হলো বোপাইপ থেকে। কাঁটাটা গিয়ে বিঁধল রক্ষীর ঘাড়ে। একবার যেন শুধু ঘাড়ে হাত বোলালো রক্ষী, তারপর মুহূর্তেই দড়াম করে আছড়ে পড়ল মেঝেতে। সুজয়রা তার কাছে গিয়ে পড়ে থাকা মশালটা তুলে নিয়ে দেখলো লোকটার মুখটা নীল হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই মরে কাঠ হয়ে গেছে অত বড় মানুষটা। মার্কেস অবাক হয়ে টিহুয়াকে বললেন, তুমি লোকটাকে মেরে ফেললে? টিহুয়া জবাব দিল, ওর কপালে আজ মৃত্যু লেখা ছিল। আমি না মারলেও মোচেদের সাথে লড়াইয়ে বা অন্য কোনোভাবে মৃত্যু হতো ওর। এই বলে সে আবার এগোতে লাগলো। আরও কিছু সময় পর আরও একজন রক্ষী দেখতে পেল তারা। তাকে একইভাবে সাবার করার পর টিহুয়া বলল, আমরা মনে হয় ঠিক পথেই এগোচ্ছি, নইলে এদিকে সুড়ঙ্গরক্ষী থাকবে কেন? সময় এগিয়ে চলল। এক সময় বাইরে থেকে শোনা যেতে লাগলো ঢাকের শব্দ। সুড়ঙ্গ বেশ কয়েকবার কেঁপে উঠল। ব্যাপারটা বুঝতে পেরে কেউ আর কোনো কথা বলল না। তারপর সুড়ঙ্গর গায়ে একটা ফাটল চোখে পড়ল। সেই ফাটল দিয়ে বাইরে তাকাতেই সুজয়দের চোখের সামনে ভেসে উঠল মশাল আলোকিত রক্ষী পরিবৃত চত্বর। একটু খেয়াল করার পর ইনতি হুয়ানাতা বাঁধা 4 জন লোক চোখে পড়ল তাদের। একজনকে চিনতে পারল সুজয়, পিঞ্চিওর সহচর হতভাগ্য হৈকো। লোকগুলো নড়ছে না, সম্ভবত তাদের বলি দেওয়া হয়ে গেছে। টিহুয়া বাকি 3 জনকে দেখে বলল, এবার বুঝলাম অসভ্যরা কেন এদিকে আসছে। ওদের লোককে এরা ধরে এনেছিল। হঠাৎ প্রফেসর বলে উঠলেন, ওই যে ওই যে ওই যে বিমাচার মূর্তির কাছে। সুজয়রা দেখল বিমাচা মূর্তির সামনে রক্ষী পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা ইনকা পুরোহিত, আর তার পাশে ঝলমলে পোশাক পরা সুজান। সুজানের সামনে নতজানু হয়ে বসে আছে লাল পোশাক পরা একজন লোক। সম্ভবত সে বিমাচা পুরোহিত হবে। মন্ত্রমুগ্ধের মতো সুজয়রা তাকিয়ে রইল সেদিকে। একসময় ইলাপ্পা সুজানকে নিয়ে এগিয়ে চলল মন্দিরের দিকে। টিহুয়া একবার সুজয়ের হুঁশ ফিরিয়ে বলল, আর আমাদের দেখার কিছু নেই, ওরা মন্দিরে ঢুকতে যাচ্ছে, আমাদেরও এগোতে হবে। সুজয়রা আর দাঁড়ালো না, দ্রুত চলতে লাগলো সুড়ঙ্গ ধরে। পথ যেন আর ফুরোয় না, প্রতিটি মিনিট যেন এক একটা ঘন্টা। মার্কেস এক সময় বললেন, এই পথ আমাদের ঠিক মন্দিরে নিয়ে যাচ্ছে তো? অবশেষে এক সময় সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা আলোকরেখা দেখতে পাওয়া গেল। মশাল নিভিয়ে সেদিকে এগিয়ে সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে আলোক উৎসের দিকে উকি দিল তারা। সুজয়রা দেখতে পেল বিশাল একটা গুহার মাঝখানে একটা নিচু বেদির ওপর মশাল হাতে দাঁড়িয়ে আছেন ইনকা পুরোহিত ইলাপ্পা। বেদির 4 কোণে বসে আছে 4টে মমি, আর বেদির মাঝখানে ছোট্ট একটা স্তম্ভের গায়ে বসানো আছে বিরাট বড় গোল চাকতি। মশালের আলোতে ঝিলিক দিচ্ছে চাকতিটা। মার্কেস একবার চাপা স্বরে সুজয়ের কানের কাছে এসে বললেন, সূর্যদেবের সোনার চাকতি। সুড়ঙ্গের ভিতর সুজয়রা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ঘরের একটা অংশই চোখে পড়ছে। ছাদ আর দুপাশের দেওয়াল দেখা যাচ্ছে না। সুজানকে তারা প্রথমে দেখতে পেল না। সুজয়ের মনে হলো মশাল ধরে ইলাপ্পা যেন ছাদের দিকে তাকিয়ে আছেন। ভিতরে ঢুকে পড়বে নাকি চিন্তা করতে লাগলো সুজয়রা। কয়েক মুহূর্ত পরই তারা দেখতে পেল সুজানকে। একটা ছোট্ট বাক্স হাতে সে এগিয়ে আসছে বেদির দিকে। তার দিকে তাকিয়ে বেদি থেকে নেমে দাঁড়ালেন ইনকা পুরোহিত। সুজান তার হাতে বাক্সটা তুলে দিতেই মশালটা একটা মমির হাতে গুজে দিয়ে বাক্সটা খুলে ফেললেন। তার মধ্যে থেকে বেরিয়ে এলো হাঁসের ডিমের মতো বড় প্রায় গোলাকৃতির সবুজ রঙের একটা পাথর। মশালের আলোতে ঝলমলে সবুজ দুটি বিচ্ছুরিত হচ্ছে ইনকা পুরোহিতের হাতে ধরা পাথরের থেকে। সুজয় বুঝতে পারল ওই হলো সেই 5 কোটি ইনকার পান্না, যার জন্য এ মৃত্যু নগরীতে ছুটে আসতে হয়েছে সকলকে। এরই লোভে প্রাণ দিলেন পিঞ্চিও, মরতে হলো হুইকোকে। বেশ কয়েক মুহূর্ত পাথরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর ইলাপ্পা পাথরটা তার কোমর বন্ধনীতে গুজে নিলেন। তারপর তিনি সেই বাক্সটা ছুঁড়ে ফেললেন সুড়ঙ্গের দিকে। সুজয়ের প্রায় গায়ে এসে সুড়ঙ্গের ভিতর পড়ল সেটা। বাক্সটা ফেলে দিয়ে ইনকা পুরোহিত আবার বেদিতে উঠে স্তম্ভের খাজে বসানো বিরাট থালার মতো চাকতিটা দুহাত দিয়ে খুলে ফেললেন। ঝিলিক দিয়ে উঠল সূর্যদেবের সোনার চাকতি। তিনি চাকতিটা নিয়ে বেদি থেকে নিচে নামতেই সুজান বলে উঠল, এবার তাহলে আমাকে দাদুর কাছে পৌঁছে দাও। সুড়ঙ্গের ভেতর দাঁড়িয়ে সে কথা শুনতে পেল সকলে। ইনকা পুরোহিত সুজানের কথা বুঝতে পারলেন কিনা কে জানে,
তিনি শুধু ঘাড় নেড়ে চাকতিটা সাবধানে মাটিতে নামিয়ে রেখে কোমরে হাত দিয়ে সুজানের মুখোমুখি দাঁড়ালেন। মশালের আলো এসে পড়ছে ইলাপ্পার মুখে। সুজয় দেখলো ধীরে ধীরে ইনকা পুরোহিতের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠেছে। হঠাৎই তার চোখ দুটো কেমন হিংস্র হয়ে উঠল। তিনি এগোতে লাগলেন সুজানের দিকে। ভয় পেয়ে সুজানও পিছু হটতে শুরু করলো। মশালের আলোতে কি যেন চকচক করে উঠল ইনকা পুরোহিতের হাতে। কোমর থেকে দীর্ঘ টুমিটা খুলে নিয়ে সুজানের দিকে এগোচ্ছেন তিনি। বিলও রিভলভারটা উঁচিয়ে ধরেছে সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে। টিহুয়ার মুখের কাছে ধরা ব্লো পাইপ, কিন্তু তারা কেউই ব্যবহার করতে পারছে না সেগুলো। ইলাপ্পা আর সুজান এত ঘনিষ্ঠ যে সুজানের গায়ে লেগে যেতে পারে তা। ইনকা পুরোহিত এক পা এগোচ্ছেন আর সুজান পিছোচ্ছে। সুজানের পিঠ সুজয়ের দিকে। ইলাপ্পা আর সুজানের মধ্যে ব্যবধান ক্রমশ কমে আসছে। ইনকা পুরোহিত মাথার ওপর টুমিটা তুলে ধরলেন। মশালের আলোতে ঝলসে উঠল তার ফলাটা। হঠাৎই যেন আবার মৃদু মৃদু কাঁপতে শুরু করলো সুজয়দের পায়ের তলার মাটি। বিল আর এক মুহূর্ত নষ্ট করলো না। ইলাপ্পা আর সুজানের মধ্যে হাত দুয়েকের পার্থক্য। টুমিটা সুজানের ওপরে নেমে আসার আগেই সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে সুজানের মাথার ওপর দিয়ে ইলাপ্পাকে লক্ষ্য করে বিল গুলি চালিয়ে দিল। প্রচণ্ড শব্দ আর বারুদের ধোঁয়ায় ভরে গেল চারপাশ। বিলের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। সেটা বিদ্ধ করল ইলাপ্পার কাঁধের কণ্ডরটাকে। এক গোছা পালক উড়িয়ে কর্কশ আর্তনাদ করে পাখিটা ছিটকে পড়ল ঘরের কোণে। সুড়ঙ্গের মুখ থেকে সুজয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিল ঢুকে পড়ল ঘরের মতো গুহাটার ভিতর। ব্যাপারটা ঘটতে কয়েক মুহূর্ত মাত্র সময় লাগলো। ইলাপ্পা ব্যাপারটা বুঝতে পেরে প্রথমে ছুটে গিয়ে মাটি থেকে চাকতিটা তুলে নিলেন। তারপর সেটা ঢালের মতো উঁচিয়ে ধরে ফিরে দাঁড়ালেন বিলের দিকে। বিল ততক্ষণে রিভলভার উঁচিয়ে ধরে প্রায় তার কাছাকাছি পৌঁছে গেছে। সুজয়রাও ততক্ষণে গুহার ভিতর ঢুকে পড়েছে। তাদের দেখতে পেয়েই দৌড়ে এসে মার্কেসকে জড়িয়ে ধরল সুজান। বিল ইলাপ্পার কাছে পৌঁছেই আরেকটা গুলি চালালো। চাকতিতে লেগে ছিটকে পড়ল গুলিটা। আর একটাই মাত্র গুলি আছে বিলের রিভলভারে। ইনকা পুরোহিত এবার উল্টো দিকের দেওয়ালের দিকে পিছোতে শুরু করলেন, চাকতিটাকে ঢালের মতো আঁকড়ে ধরে। আর বিলও এগোতে লাগলো তার দিকে। টিহুয়ার ব্লো পাইপটা বিল সুড়ঙ্গ থেকে বেরোবার সময় হাত থেকে কোথায় খসে পড়েছে। সুজানকে নিয়ে সুজয়, মার্কেস আর টিহুয়া তাকিয়ে দেখতে লাগলো বিলদের। ইনকা পুরোহিত ক্রমশ পিছিয়ে যাচ্ছেন গুহার অন্ধকার কোণের দিকে। গুহার চার দেওয়ালের থেকে বারান্দার মতো অসংখ্য থাক ক্রমশ ওপর দিকে উঠে গেছে, ছাদের কাছে পৌঁছে মিলেমিশে গেছে। ইনকা পুরোহিত পিছু হটতে হটতে একসময় দেওয়ালের এক কোণে পৌঁছে গেলেন। ঠিক সেই সময় মশালের আলোটাও হঠাৎ কমে গেল। প্রায় অন্ধকার হয়ে গেল সেই কোণটা। আর এই সুযোগটাই কাজে লাগালেন ইনকা পুরোহিত। প্রচণ্ড জোরে চাকতিটা তিনি ছুঁড়ে মারলেন বিলের দিকে। বিল আঘাতটা এড়ালো ঠিকই, কিন্তু টাল সামলাতে না পেরে সে পড়ে গেল মাটিতে। রিভলভারটাও ছিটকে মাটিতে পড়ল। সোনার চাকতিটা দেওয়ালে আছড়ে পড়ার আর রিভলভারের অবশিষ্ট গুলিটা বেরিয়ে যাবার মিলিত বিভৎস শব্দে কানে তালা লেগে গেল সুজয়দের। পরক্ষণেই রক্ত জল করা একটা হাসির গড়রা বেরিয়ে এলো ইনকা পুরোহিতের গলা থেকে। মানুষের হাসি যে এত ভয়ঙ্কর হতে পারে সুজয়দের তা জানা ছিল না। এরপর ইনকা পুরোহিত দুর্বোধ্য ভাষায় একটা চিৎকার করে টুমিটা উঁচিয়ে ধরে এগুলেন মাটিতে পড়ে থাকা বিলের দিকে। কিছুটা দূরে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সুজয়রা। হঠাৎ সুজয়ের মনে হলো ইনকা পুরোহিতের ঠিক পেছনে মাথার ওপর দেওয়ালের একটা থাকের অন্ধকারটা যেন একটু দুলে উঠল। মুহূর্তের জন্য যেন সুজয় দেখতে পেল এক জোড়া জলজলে চোখ। এরপর মুহূর্তেই সেই অন্ধকারটা পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল ইনকা পুরোহিতের ঘাড়ে। মন্দিরের শেষ প্রহরী আমাজনের কালো বাঘ টুটি কামড়ে ইলাপ্পাকে পেরে ফেলল মাটিতে। টুমি খসে গেল ইলাপ্পার হাত থেকে। প্রাণীটার হাত থেকে বাঁচবার জন্য ঝটাপটি শুরু করলেন ইনকা পুরোহিত। ক্রুদ্ধ কালো প্রাণীটা গজরাতে গজরাতে থাবা চালাতে লাগলো তার শরীরে। তীক্ষ্ণ নখের আঘাতে ফালা ফালা হয়ে যেতে লাগলো ইলাপ্পার শরীর। তার সাদা পোশাক মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। এই লড়াই বেশিক্ষণ চালানো সম্ভব হলো না ইনকা পুরোহিতের পক্ষে। তার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে এলো। নিথর হয়ে গেল কুচকো করিকাঞ্চার ইনকা পুরোহিত ইলাপ্পার দেহ।
বাঘটা এরপরেও বেশ কিছুক্ষণ কামড়ে ধরে রইল ইনকা পুরোহিতের গলা। তারপর তাকে ছেড়ে ফিরে তাকালো মাটিতে পড়ে থাকা বিলের দিকে। সন্দিগ্ধ দৃষ্টিতে প্রাণীটার উজ্জ্বল চোখ দুটো পর্যবেক্ষণ করতে লাগলো বিলকে। ভয়ঙ্কর দাঁতগুলো বার করে একবার ঠোঁট চাটল প্রাণীটা। তার চিবুকে লেগে আছে ইনকা পুরোহিতের টাটকা রক্ত। সুজয়রা কখন যে পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে গেছে তা তারা বুঝতে পারেনি। হঠাৎ টিহুয়ার খেয়াল হলো তার হাতে ধরা বর্ষার কথা। প্রাণ ভয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো বিল। তার দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে মিশমিশে কালো প্রাণীটা। তার লেজের ডগাটা শুধু মৃদু মৃদু নড়ছে। ঝাঁপ দেবার আগের মুহূর্ত সে বিলের ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই টিহুয়া তার বর্ষাটা তাক করলো প্রাণীটাকে লক্ষ্য করে। ঠিক তখনই সুজান এক কাণ্ড করলো। হঠাৎ সে তীর বেগে ছুটে গিয়ে দাঁড়ালো বিল আর প্রাণীটার মাঝে। বর্ষা ছোড়া হলো না টিহুয়ার। প্রাণীটাও লাফ দিতে গিয়ে শেষ পর্যন্ত কেমন যেন থমকে গেল। সুজয়ের পায়ের নিচে মাটি কাঁপছে। সুজান আর বাঘটার দিকে তাকিয়ে তার হৃৎপিণ্ডও কাঁপছে। একই অবস্থা প্রফেসর মার্কেজেরও। টিহুয়া বর্ষা ছুটতে পারছে না। বাঘের দেহের একটা অংশ আড়াল করে সুজান দাঁড়িয়ে আছে। সুজান আর বাঘটা পরস্পরের দিকে তাকিয়ে আছে। এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা। আর এরপরই একটা বিস্ময়কর ঘটনার সাক্ষী রইল সবাই। সুজান কয়েক পা এগিয়ে গিয়ে হাত রাখলো প্রাণীটার মাথায়। আর বাঘটাও পোষা কুকুরের মতো ঘর ঘর শব্দ করতে করতে মাথা ঘষতে লাগলো সুজানের গায়ে। কয়েক মুহূর্ত পর আরও একটা অদ্ভুত জিনিস দেখলো সুজয়। দেওয়ালের গায়ের খাঁজ বেয়ে একটা কালো রোমশ বল গড়িয়ে গড়িয়ে নেমে এসে দাঁড়ালো বাঘটার পাশে। খুদে খুদে চোখ দিয়ে সে তাকাচ্ছে চারপাশে। বাঘটা লম্বা জিভ দিয়ে তার গা চাটতে লাগলো। সুজান এরপর সুজয়ের দিকে তাকিয়ে বলল, সুজয় আঙ্কেল, এদিকে এগিয়ে বসো, বাঘটা কিছু বলবে। মাটি কাঁপছে। সুজয় এগিয়ে গেল সুজান আর বাঘটার দিকে। তার পিছনে প্রফেসর মার্কেজ আর টিহুয়া। সুজয় সেখানে গিয়ে দাঁড়াতেই সুজান বলল, ওর গায়ে হাত দাও। কাঁপা কাঁপা হাতে সুজয় প্রাণীটার গায়ে হাত দিল। বাঘটা একবার শুধু তার দিকে তাকিয়ে আবার তার বাচ্চাটার গা চাটতে লাগলো। সবাই তাকিয়ে দেখতে লাগলো তাদের একটু দূরেই পড়ে আছে ইনকা পুরোহিতের রক্তাক্ত মৃতদেহ। তার খোলা চোখ দুটো তাকিয়ে আছে ছাদের দিকে। আর সেই চোখ দুটোকে সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর মনে হলো সুজয়ের। হঠাৎ টিহুয়া বলে উঠল, শুনতে পাচ্ছেন বাইরে থেকে গোলমালের শব্দ আসছে? সম্ভবত অসভ্য মোচেরা নগরী আক্রমণ করেছে। সুজয়রা তার কথা শুনে এতক্ষণ পর খেয়াল করলো সুড়ঙ্গের মোটা পাথরের দেওয়াল ছাপিয়ে ভেসে আসছে কোলাহল, চিৎকার, চেঁচামেচির শব্দ। আর এর কয়েক মুহূর্তের মধ্যেই হঠাৎ প্রচণ্ড জোরে দুলতে শুরু করলো সুজয়দের পায়ের তলার মাটি। কোনো প্রকাণ্ড দৈত্য যেন ধরে ঝাঁকুনি দিচ্ছে গুহাটাকে। মার্কেস চিৎকার করে উঠে বললেন, এখনই আমাদের পালাতে হবে এখান থেকে, ভূমিকম্প শুরু হয়েছে। বাঘটাও মুহূর্তের মধ্যে তার বাচ্চাটাকে মুখে তুলে নিয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পাথর। মাথা বাঁচিয়ে টলমলো পায়ে সুজয়রা এগুলো যে সুড়ঙ্গ দিয়ে তারা গুহার ভিতর ঢুকেছে সেদিকে। কিন্তু তারা সে পর্যন্ত পৌঁছবার আগেই ওপর থেকে প্রচণ্ড বড় একটা পাথরের চায়ে ধসে পড়ে সেই সুড়ঙ্গর মুখ বন্ধ করে দিল। পাথর সরাবার আর সময় নেই। পাথর বৃষ্টি শুরু হয়েছে ওপর থেকে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়ল সকলে। টিহুয়া দেখতে পেল বাঘটা তার বাচ্চাটাকে মুখে তুলে দ্রুত এগোচ্ছে গুহার অন্য পাশে একটা সুড়ঙ্গর দিকে। তাই দেখে টিহুয়া বলল, ওই দেখুন, বাঘটা মনে হয় বাইরে যাবার রাস্তা জানে। ওকে শিগগির অনুসরণ করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বলে সে ছুটে গিয়ে মমির হাতে ধরা মশালটা তুলে নিল। সুজানকে নিয়ে সকলে ছুটল বাঘটার পিছু পিছু। বিমাচা মন্দিরের গর্ভ গুহায় পড়ে রইল ইনকা পুরোহিতের দেহ, ৫ কোটি ইনকার মহার্ঘ পান্না আর সূর্যদেবের সোনার চাকতি। বাঘটার পিছু পিছু গুহা ছেড়ে একটা সুড়ঙ্গ ধরে কিছুটা এগোতেই সুজয়রা পিছনে প্রচণ্ড একটা শব্দ শুনতে পেল। ধসে পড়ল তাদের ফেলে আসা গুহাটা। বাঘটার পিছু পিছু একটার পর একটা সুড়ঙ্গ অতিক্রম করতে লাগলো তারা। অবশেষে এক সময় তারা পৌঁছে গেল সেই চেনা সুড়ঙ্গ পথে, যে পথে সুজয়রা প্রবেশ করেছিল নগরীতে।
বাঘটা সেই সুড়ঙ্গর মুখে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে পিছন পিছন ফিরে তাকালো সুজানের দিকে। নির্বাক দৃষ্টিতে সুজানের দিকে তাকিয়ে সে বলল, বিদায় হে অচেনা বন্ধু। আর তারপরই বাচ্চাটা মুখে নিয়ে লাফ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাইরে শোনা যাচ্ছে অসভ্য মোচেদের বর্বর উল্লাস, আমাজনীয় নগরীর রক্ষীদের আর্তনাদ আর পাথর খসে পড়ার বীভৎস শব্দ। ভূমিকম্পে ধসে পড়েছে ইনকাদের শতাব্দী প্রাচীন এই মৃত্যু নগরী। সুড়ঙ্গ পথ ধরে বাইরে যাবার জন্য ছুটতে শুরু করলো সুজয়রা। তারা চলল তো চললই। সুড়ঙ্গ থেকে বেরিয়ে তারা যেন নদীর পাড়ে পৌঁছে নৌকায় উঠে বসলো, তখন পাহাড়ের মাথায় সূর্যোদয় হচ্ছে। মৃত্যুনগরীর ধ্বংসস্তূপের মধ্যে রয়ে গেলেন পিঞ্চিও, হৈকো, ইনকা পুরোহিত। সুজয়দের নৌকো জল কেটে রওনা হলো চিমুগ্রামের দিকে। পুনশ্চ 3 দিন পর চিমুগ্রামের এক পাতায় ছাওয়া কুড়েতে বসে নিজেদের মালপত্র গোছগাছ করছিল সুজয়রা। পরদিন তারা ফেরার জন্য যাত্রা শুরু করবে। সবার মনই বেশ উৎফুল্ল। কেবল বিলের মন একটু খারাপ। গাঁওবুড়ো বেশ কিছু মৃত পাত্র উপহার দিয়েছিলেন প্রফেসর মার্কেসকে। সেগুলো প্যাক করতে করতে মার্কেস বললেন, এসব জিনিস হলো খাঁটি চিমু শিল্পের নিদর্শন। কুচকো মিউজিয়ামেও এর জিনিস আছে। এগুলো যে কোনোদিনও আমার হাতে আসবে তা স্বপ্নেও ভাবিনি। আমার এখানে আসা সার্থক। তার কথা শুনে বিল বলল, আমার আশা পূর্ণ হলো না, কোরাকেঙ্কুর দর্শন মিলল না। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, ও পাখি ঠিক আছে। কোনোদিন যদি সুযোগ পাই তবে কেরাকেঙ্কুর সন্ধানে আবার পেরুতে অভিযানে আসবো আমি। সুজয় তার কথা শুনে একটু আশ্চর্য হয়ে বলল, তুমি এতটা নিশ্চিত কিভাবে হলে? আমার তো মনে হয় পুরো ব্যাপারটাই নিছক গল্প কথা। বিল কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, না, সে পাখি আছে, নইলে এ দুটো কোথা থেকে এলো? এই বলে সে তার জামার তলা থেকে সাবধানে বেশ বড় দুটো পালক বের করে আনলো, লাল, সাদা, কালো, ডোরা আঁকা তাতে। এরপর বিল বলল, নিকের লেখাতে বা হৈকোর বর্ণনাতেও কিন্তু এরকম পালকের কথাই ছিল। অবাক হয়ে পালকের দিকে তাকিয়ে সুজয় বলল, এই পালক তুমি কোথায় পেলে? সে জবাব দেবার আগেই সুজান হঠাৎ বলে উঠল, মন্দিরে ঢোকার আগে এ পালক দুটো তো আমার মাথায় গুজে দিয়েছিল বিমাচা পুরোহিত। বিল তার কথার সাথে সংযুক্ত করল, হ্যাঁ, এ দুটো সুজানের লান্টুতে ছিল। আপনারা খেয়াল করেননি, সুড়ঙ্গতে পালাবার সময় খসে পড়েছিল। আমি কুড়িয়ে নিয়েছি। এই পালক মাথায় গুজে দিয়ে ইনকা হিসেবে সুজানের অভিষেক করা হয়েছিল। ঠিক সেই সময় টিহুয়া ঘরের বাইরে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি বাইরে আসুন, একটা জিনিস দেখে যান। সুজয়রা ঘরের বাইরে পা রাখতেই টিহুয়া আঙ্গুল তুলে দেখালো একটা বিরাট গাছের দিকে। শেষ বিকালের পড়ন্ত সূর্যের আলো এসে পড়েছে গাছটার মাথায়। একটা বিরাট বড় পাখি বসে আছে উঁচু একটা ডালে। সোনালি দেহ, লাল সাদা কালো ডোরা কাটা দীর্ঘ লেজ, কেরাকেঙ্কো। সত্যি অপূর্ব সুন্দর পাখি। বিল ক্যামেরা আনতে যাচ্ছিল, কিন্তু পাখিটা তার আগেই ডানা মেলে দিল আকাশে। তারপর ছোট হতে হতে এক সময় হারিয়ে গেল দূর দিগন্তে।